চাচা কি খবর? পুলিশ দেখলাম বাসার সামনে থেকে বের হয়ে গেল। হঠাৎ করে তা পুলিশ বাসায় আইছিল কেন চাচা? কোনো জরুরি দরকার নাকি? তোতারও তো দেখলাম বের হয়ে গেল। কি হয়েছে চাচা? এদিকে কি কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? হরে বাটুল, এদিকে তো অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। উপজেলার ওই 200 কোটির মামলাটা নিয়ে আদালত থেকে নাকি তোতা আর আমার নামে গ্রেপ্তারি ওয়ারেন্ট বের হয়েছে। পুলিশ তো আইছিল আমারে আর তোতারে এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার জন্য। পরে ওসিরে দিয়া বিষয়টা আমি সমাধান করাইছি। তাই পুলিশ আমাকে গ্রেপ্তার না কইরা চইলা গেল। কিন্তু সমস্যা হইল পরবর্তীতে তো আবারও পুলিশ আমারে গ্রেপ্তার করতে আইব। তখন কি করব? খুব শীঘ্রই একটা উপায় খুঁজে বের করতে হইব। বলেন কি চাচা, আপনার নামে তাহলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেল? আপনি একজন সংসদ সদস্য হইয়াও কিছু করতে পারতেছেন না। এই মামলাটা তো আপনার মুহূর্তে খেয়ে ফেলে দেওয়ার কথা। উপর মহলে কথা বইলা কোনোভাবে মামলাটা খালাস করেন না কেন? আপনার নামটা এইখান থেকে কেটে যেন শুধু তো তার নামটা রাখা হয়, তাহলে তো অনেক ভালো একটা ফন্দি বের হইব। দেখি উপর মহলের লাইন গার্ড কোনোভাবে ক্লিয়ার করতে পারি কিনা। সমস্যা হচ্ছে শামসু এখানে সরাসরি মাথা ঢুকাইছে, আর সকলেই শামসুর কথা মতোই কাজ করতেছে। একবার শুধু এই ঝামেলাটা থেকে নিজেরে কোনোভাবে বের করে নেই, তারপর দেখবি এসপিডিসি যে কয়টা আছে সব কয়টারই বগুড়া থেকে ট্রান্সফার করে দিব। আমি রানিং সংসদ সদস্য, অথচ আমার চাইতেও বেশিরভাগ ওরা শামসুরে মূল্যায়ন করতেছে। এর পরিণাম যে কতটা ভয়াবহ হইব সেটা সবাইরই জানাই মুভ সময় মতোই। এখন আমাকে ইমার্জেন্সি ঢাকায় যাইতে হইব রে। স্বরাষ্ট্র দপ্তরে কথা না বললে এই মামলা কোনোভাবে আটকানো সম্ভব না। প্রয়োজন পড়লে তাই করেন না কেন? এই মামলায় যদি আপনি একবার গ্রেপ্তার হয়ে যান তাহলে সারা বাংলাদেশের সাংবাদিকরাই কিন্তু পুরো নিউজটারে ভাইরাল করে ফেলাইব। এটা কিন্তু খুবই ভাইরাল একটা বিষয়। তখন প্রেসিডেন্টের চোখেও এই বিষয়টা চলে আসবো। তখন কিন্তু আপনার এই সংসদ সদস্যর পদ থেকে যেভাবে হোক সরিয়ে দেওয়ার চেষ্টা চালায়া যাইব শামসু। তাই বলি কি, কোনো রকমের কোনো রিস্ক নেওয়ার দরকার নাই। চলেন আজকেই ঢাকাতে গিয়ে স্বরাষ্ট্র দপ্তরে এই বিষয় নিয়ে আলোচনা করিয়া দেখেন কোনোভাবে মামলাটা ডিসমিস করা যায় কিনা। তাই করবো, আজকে ঢাকাতে বের হইমু। তবে সমস্যা হচ্ছে ওইখানে তো টাকা পয়সা না দিলে কোনোভাবেই মামলাটা শেষ করা সম্ভব হইব না। 10 কোটি টাকার একটা অ্যামাউন্ট চাইছে আমার কাছে। এটা যেভাবে হোক ম্যানেজ কইরা দিতে হইব। শালার চ্যাংরা তোতারে বললাম তুই 5 কোটি দে, আমি 5 কোটি দেই, দুইজনে মিলা মামলাটা যেভাবে হোক খালাস করে নেই। কিন্তু ওই বেটায় তো টাকা দেওয়ার জন্য কোনোভাবে রাজি হচ্ছে। বলতেছে জেল খাটলে হলে জেল খাটবে, তবুও একটা টাকাও খরচ করতে পারবে না। সমস্যা হইল তোতারে যদি এখন পুলিশ ধরে নিয়ে যায়, ওই তো সবার আগে আমার নামটাই বইলা দিব। তাই ওরাও তো কোনোভাবে গ্রেপ্তার হইতে দেওয়া যাইব না। তাইলে আর কি করা চাচা? যদি তোতারও গ্রেপ্তার হইতে না দেন তাহলে তোতা যদি এখানে কোনো টাকা পয়সা খরচ করতে না চায় আপনাকে তাহলে করতে হইব। যেভাবে হোক আপনার সংসদ সদস্যর পদটা তো বাঁচায় রাখতে হইব। একবার যদি এই ঝামেলা থেকে
বের হইতে পারেন তখন টাকা পয়সার আর কোনো অভাব হইব না। তাই এখন টাকার মুখে না তাকাইয়া আপনি নিজেই এটার একটা ব্যবস্থা করেন। তাছাড়া কিন্তু আমি আর কোনো উপায় দেখতে পারতেছি না। তাই কর্ম, দেখি আজকেই ঢাকাতে গিয়ে মামলাটা একেবারে খেয়ে ফেলে আসি, তারপর তোতার বিষয়টা দেখতেছি আমি। টাকার ভাগ নেওয়ার সময় ঠিকই লুকাইয়া নিয়ে নিল, আর এখন টাকা লাগবে সম্পূর্ণটা আমার ঘাড়ের উপর চাপাই দিয়া সুন্দর বের হয়ে গেল। কারণ ওই তো জানেই যে আমি ওরে কোনোভাবেই গ্রেপ্তার হইতে দিব না। ওরে গ্রেপ্তার হইতে দিলে আমি নিজেও ফেসে যাব এইখানে। সেই জন্যই ওই এই সুযোগটা নিতেছে। ওর ব্যবস্থা পরে করবনি। তুই আপাতত গাড়ি রেডি কর, ফ্রেশ হয়ে আমি আসতেছি। এখনই থানায় গিয়ে ওসির সাথে আগে দেখা করি, তারপর ঢাকাতে ফিরবো। দেখলা তো হাবিবুর, শামসু দেশে কি শুরু করে দিছে। আমরা পুরো 3 বছর বইরা আন্দোলন কইরা সরকারে যেটুক চাপে ফেলাইতে না পারছি, শামসু তো একাই সরকারে সেই চাপে ফেলাই দিছে। দেশে যে রকম অরাজকতা শুরু করে দিছে, এইভাবে যদি আর কিছুদিন চলে তাহলে তো জনতা পার্টির গদি চাইরা দেশ থেকে পলাইতে হইব। ভাই, তাই তো দেখতেছি। তবে এইগুলো যে শামসুই করাইতেছে, এর ভিতরে তো কোনো সত্যতা নাই। শামসু যে কাজগুলো করাইতেছে এ ব্যাপারে আপনি কিভাবে নিশ্চিত হইতে পারলেন যে এই ঘটনাগুলো শামসুই ঘটাইছে? তবে যে এই ঘটনাগুলো ঘটাক না কেন, সেই কিন্তু সরকারের গদি অলরেডি নড়াই ফেলাইছে। এইভাবে চললে আসলে এরা আর বেশি দিন টিকতে পারবে না। তুমি কি এখনো বুঝতে পারতেছ না এই ঘটনাগুলো কে ঘটাইতেছে? শামসু ব্যতীত আর কার সাহস আছে যে মিডিয়ার অফিসে সরাসরি বোমা হামলা করে? এইদিকে আবার গতকালকে শুনলাম তোফায়েলের টেক্সটাইল মিলেও নাকি বোমা হামলা হয়েছে। পুরো টেক্সটাইল মিলটাই ধ্বংস করে ফেলাইছে। এতে করে তো বোঝা যায় যে এই ঘটনাগুলো সরাসরি শামসুর নির্দেশে হইতেছে। যেদিন থেকে পদত্যাগ করে গেছে তারপরে থেকেই তো এইগুলো শুরু হয়েছে। আমরা যেহেতু এইগুলো করতেছি না, এটা শামসু ছাড়া আর কেউ করতে পারে না। হয় এই যুক্তিতে তো এই ঘটনাগুলো শামসুর দিকেই সরাসরি ইঙ্গিত করতেছে। তবে আমাদেরকেও সতর্ক থাকতে হইব। ওরা কিন্তু এই চাপগুলো আমাদের উপরও দিতে পারে যে আমরা এই কাজগুলো করাইছি। যেহেতু শামসুর বিরুদ্ধে ওরা কোনো রকমের কোনো প্রমাণ পাইতেছে না, তাই সব দোষ এখন বিরোধী দলের উপরই চাপিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের উপর আদায়া দোষ চাপাইলেই হইব নাকি? কোনো প্রমাণ ছাড়া কিভাবে আমাদের উপর ওরা দোষ চাপাইব? তুমি চাপ নিও না, আমাদের উপর কোনোভাবে ওরা দোষ দিতে পারবে না। আর তোমার কি বুঝতে পারতেছ এই ঘটনাগুলোর সাথে? এটাই বোঝা যাচ্ছে যে শামসু সরাসরি এখন জনতা পার্টির বিরুদ্ধে কাজ করতেছে। শামসু চাইতেছে যে যে কোনো উপায়ে এদের পতন করাইতে। তোমারে যে বলছিলাম শামসুর সাথে আলোচনা করতে, কি করলা এখনো? ওর সাথে তো বসতেই দেখলাম না তোমাদের। কিভাবে শামসুর সাথে আলোচনায় বসবো? শামসু তো ঢাকার বাইরে আছে। কতদিন যাবৎ যে বগুড়াতে গেছে, এখন পর্যন্ত ঢাকায় আসার কোনো নামগন্ধই নাই। নিয়ত করছি যে ঢাকায় আসার সাথে সাথেই শামসুর সাথে আলোচনায় বসবো, তাও ওর কোনো খবরই তো পাইতেছি না।
ঢাকায় আসুক আগে, তারপর ওর সাথে বসবো নিয়ে এই ব্যাপার নিয়ে। দূর, তোমাদেরকে কোনো একটা দায়িত্ব দিলে সঠিকভাবে তোমরা সেই দায়িত্বই পালন করতে পারো না। সেই জন্যই তো আজকে আমরা এতটা পিছিয়ে পড়ছি। ঢাকায় আসার অপেক্ষা নিয়ে বসে থাকলে হইব। সব দলই তো এখন শামসুরে তাদের দলে বেরানোর চেষ্টায় আছে। যারা সুযোগ পাইব তারাই কিন্তু শামসুরে নিয়ে নিব, কারণ ওর সঙ্গে নেওয়া মানে আগামীতে সেই দল সরকার গঠন করা। তাই তুমি ইমিডিয়েটলি ও ঢাকায় আসার অপেক্ষা করা বাদ দিয়া ফোনে সরাসরি কথা বলে দেখো কি বলে। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি আজকেই শামসুর সাথে এই বিষয় নিয়ে কথা বলতেছি। আপনি যেভাবে অফার করতে বলছেন সেভাবেই শামসুরে বলবনি। দেখি ও আমাদের সাথে একত্র বোধ প্রকাশ করে কিনা। তবে আমার তো মনে হয় না যে সেক্রেটারির পদ দিলে ওই দলে আসার জন্য মন স্থির করবে। ওই তো সভাপতির পদ চায় নিয়ে বসে আছে আগে থেকেই। অন্যান্য দল আর আমাদের দলের সাথে একমত করলে কি সেটা হইব নাকি? আমরা রানিং বিরোধী দলের নেতা, আর আগামীতে আমরা সরকার গঠন করতে যাচ্ছি। এরকম দলের থেকে সরাসরি সাধারণ সম্পাদকের পদ পাওয়ার অফারটা কি তুমি কম মনে করলা নাকি? আগে ওর সাথে কথা বলে দেখো কি বলে, তারপর আমি কথা বলবো নি শামসুর সাথে। এখন চলো তো দেখি, আমার সাথে একটু দরকার আছে, এক জায়গা থেকে ঘুরে আসি। কি ব্যাপার তোফায়েল, তোমারে যে বলছিলাম প্রেসিডেন্টের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য, তা প্রেসিডেন্টের সাথে কি এই বিষয়টা নিয়ে আলোচনা করছিল নাকি? শামসুরে যেভাবে হোক থামাইতে হইব তো, একের পর এক ঝামেলা করে যাইতেছে। প্রেসিডেন্ট এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিতেছে না কেন? ওনার কি সমস্যা? শামসুরে ছাড়া কি কোনো কিছুই বোঝে না নাকি? বেশি কাহিনী করলে কিন্তু সভাপতির চেয়ারটাই আগে খেয়ে ফেলবো আমি। হ ভাই, বলছিলাম সভাপতির সাথে সব বিষয়ই খুইলা বললাম। আমার টেক্সটাইল মিলে যে বোমাটা ব্যবহার করা হয়েছে সেম একই বোমা কাশিম টিভির ভবন ধ্বংস করতেও ব্যবহার করা হয়েছিল। এই দুইটা কাজই একই ব্যক্তির। প্রেসিডেন্টকে আমি শামসুর ব্যাপারে বলছিলাম, তবে উনি আগের চাইতেও সুর কিছুটা নরম করছে। শামসুরে গ্রেপ্তার করার বিষয়ে মোটামুটি মত প্রকাশ করছে। তবে সেলিমরে নাকি আগামী 3 দিন সময় দিছে। এর ভিতরে যদি কিছু না করতে পারে তাহলে সেলিমরে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরাই দিয়া শামসুরে গ্রেপ্তার করবে। তবে হালকা পাতলা কিছু প্রমাণ শামসুর বিরুদ্ধে দিতে বলছে প্রেসিডেন্ট। রাজি না হয়ে তো কোনো উপায় নাই। এখন উনি ঠিকই বুঝতে পারতেছে যে শামসু আসলেই কত বড় একটা মাপের খেলোয়াড়। ওই যখন যা নিজের স্বার্থের জন্য করা লাগে সেটাই কইরা বসে। প্রেসিডেন্ট যদি এখন শামসুর কথা অন্ধবিশ্বাস করে তাহলে ভবিষ্যতে ওনার এই বিষয়টা নিয়ে চাপ নেওয়া লাগবে, কারণ শামসু সময় মতো কাউকেই ছেড়ে কথা বলবে না। প্রমাণ কিভাবে বের করব? পুলিশ তো সঠিকভাবে তদন্ত করতেছে না। পুলিশ যদি এখানে সঠিকভাবে তদন্ত করত তাহলে তো শামসুর বিরুদ্ধে অবশ্য প্রমাণ বের করা যাইতো। স্বরাষ্ট্রমন্ত্রী সেলিম আর আইজি তো সরাসরি শামসুর পক্ষ হইয়া কাজ করতেছে। সেই জন্যই তো শামসুর বিরুদ্ধে কোনো প্রমাণই আমরা বের করতে পারতেছি না। এদেরকে যদি সরানো যাইতো তাহলে অবশ্য শামসুর বিরুদ্ধে প্রমাণটা খুঁজে বের করা
আমাদের জন্য খুব সহজ হয়ে যাইত। আর সেই জন্য এডিসি কামরুলের সাথেও কথা বলছি আমি। কামরুল আর ওসি জব্বার মিলা গোপনে একটা টিম মাঠে নামাইছে, যারা সব সময় শামসুর পর্যালোচনা করে বেড়াবে। শামসুর ফোন কল ট্র্যাকিং করার ব্যবস্থা করছে ওরা। যদি শামসুর বিরুদ্ধে সামান্য পরিমাণ কোনো প্রমাণ বের করা যায়, তাহলে এটাই আমাদের জন্য শামসুকে আটকানোর অনেক বড় একটা সুযোগ হয়ে আসবো। তাই দেখি ওরা কি করতে পারে, ওরা সেই প্রমাণটা নিয়ে আসতে পারে কিনা। কামরুলকে বলো শামসুর বিরুদ্ধে প্রমাণ বের করতে। আর কামরুল যদি এই কাজটা কোনোভাবে করতে পারে, তাহলে ওরে আইজি চেয়ারে বসানো হইব। সরাসরি একবারে পুলিশ কমিশনার থেকে আইজি পদে ওরে উত্তীর্ণ করে দিব। শুধু সামান্য পরিমাণ কোনো একটা প্রমাণ শামসুর বিরুদ্ধে খাড়া করতে বলো, আর বাকি কাজগুলো আমরাই করব। হাজি, এটাই কিন্তু আমাদের জন্য শামসুকে ধ্বংস করার শেষ একটা সুযোগ। এই সুযোগ যদি আমরা কোনোভাবে মিস করে ফেলি, তাহলে কিন্তু শামসুকে আর আটকানো কোনোভাবেই সম্ভব হইব না। ওই যদি কোনো রকমভাবে কোনো দল গঠন করে ফেলে বা পুরনো কোনো দলের সাথে যোগ দিয়ে ফেলে, তাহলে কিন্তু আর শামসুকে কোনোভাবে আটকানো যাবে না। একবার ওই সফল হইতে পারলে আমাদের সকলের ধ্বংস অনিবার্য। এই জনতা পার্টি যে এই সভাপতির আন্ডারে থাকলে বেশি দিন আর ক্ষমতায় টিকতে পারবে না, সেটা আমাদের আগে থেকেই বুঝতে হইব। তাই সভাপতিকে সরিয়ে আমাদের কাউকেই এই দায়িত্বটা নিতে হইব, তাছাড়া আমাদের ধ্বংস অনিবার্য। না মোল্লা ভাই, সেটা তো কোনোভাবেই হইতে দেব না। অতি তাড়াতাড়ি এই প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরাইতে হইব। আমাদের স্থায়ী কমিটির সকল সদস্যদেরকে নিয়ে আলোচনায় বসতে হইব। সবাই যদি প্রেসিডেন্টের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তাহলেই প্রেসিডেন্টকে এখান থেকে সরানোটা সম্ভব হইব। তাই যত তাড়াতাড়ি সম্ভব স্থায়ী কমিটির সকল সদস্যদের সাথে আলাদাভাবে আমাদের বৈঠক করতে হইব। দেখো তোমরা কি করা যায়, যেটা করলে ভালো হয় সেটাই করো। কিরে, কি ব্যাপার ডন, এত তাড়াতাড়ি পরিষদ থেকে চলে আইলি যে? নাকি পরিষদে যাস নাই? না তো তা ভাই, গেছিলাম পরিষদে যায় দেখি চেয়ারম্যান সাহেব পরিষদে আসে নাই। আয়নালের বাড়ির চুরির ঘটনা নিয়ে দৌড়ঝাঁপ পাতেছে, তো তাই পরিষদে আসে নাই। আর চেয়ারম্যান নাই পরিষদে, আমার তেমন কোনো কাজ নাই, সেই জন্যই চলে আসলাম বাসায়। তা আপনি শফিকের সাথে যে দেখা করতে চাইছিলেন, শফিকের সাথে কি দেখা করতে গেছিলেন নাকি? ওইদিকে কি কোনো কিছু করতে পারলেন উপজেলার মামলাটা নিয়ে? হরেডন আর বলিস না, কিছুক্ষণ আগেই বুড়াজিনের বাসার থেকে বাসায় আসলাম। ওইখানে যায় তো আর এক বেজালের ভিতরে পড়ে গেছিলাম। বুড়াজিনের বাড়িতে যায় দেখি পুলিশ সরাসরি ওরে গ্রেপ্তার করার জন্য বাড়িতে আইছে। কি পরিমাণ যে একটা ফাঁসা ফাইসে গেছিলাম, সেটা তোরে বইলা বুঝাইতে পারবো না। পরে বুড়াজিন কিভাবে যেন ওসিরে দিয়া ফোন করাইয়া গ্রেপ্তারটা আপাতত থামায় রাখছে। বিষয়টা তো এখন অনেক দূর ছড়াই গেছে রে। এইখান থেকে যে বের হওয়ার কোনো রাস্তায় তো আর আমি দেখতেছি না। বুড়াজিনও তো উল্টা পাল্টা আলাপ শুরু করে দিছে আমার সাথে। ওরে দিয়াও কোনো কাজ হইব না, কপালে যা আছে সেটাই এবার মেনে নিতে হইব রে ডন। বলেন কি ভাই, ঘটনা তাহলে এত দূর পর্যন্ত গড়াই গেছে? আর বুড়া জিনরে দিয়া
কাজ হইব না কেন? আপনি পয়সা গেলে তো উনিও আরামসে পয়সা যাইব। তাহলে ও বাঁচতে চাইলে তো আপনারে নিয়েও বাঁচতে হইব। দেখেন না, বুড়াজিন তো বর্তমানে সংসদ সদস্য। উপর মহলে কথাবার্তা বইলা কোনো একটা সেট আপ করতে পারে কিনা, তাহলে তো আপনিও এখান থেকে বেঁচে যাবেন। তাছাড়া তো আর কোনো রাস্তায় আমি সামনে দেখতেছি না। ওর কথা আর বলিস না রে, ওই পাক্কা একটা হারামি ছাড়া আর কিছু না। টাকার ভাগ নেওয়ার সময় আমার থেকে বেশি টাকা নিল, তখন আমি মানবতা দেখাইয়া কিছু বললাম না। আর এখন বলতেছে এই মামলা ডিসমিস করতে কম করে হলেও 10 কোটি টাকার প্রয়োজন। এখন আমারে 5 কোটি দিতে বলতেছে, আরও 5 কোটি দিবে। আমি বইলা দিছি টাইনা টুইনা 1 কোটি টাকা হইলে আমি ম্যানেজ করতে পারবো, তাছাড়া আমার পক্ষে দেওয়া সম্ভব না। আর এইটা শুনেই তো তেলে বেগুনে একেবারে জ্বলা উঠছে। পরে আমিও মুখের উপর বইলা দিয়েছি যে আমি আর এই সমস্ত ঘটনার আগে পিছে নাই। পুলিশে বইলা দেন আমারে যেন গ্রেপ্তার করে। আর আমারে যদি গ্রেপ্তার করে তাহলে বুঝতেছি নি তো আপনার নাম আগে বলবো। একেবারে সুন্দর একটা কাজ করছেন। এই বেঈমানের সাথে থাকার কোনো প্রয়োজন নাই। এর চাইতেও জেলখানায় থাকাটাই সবচাইতে বেটার। আপনি যদি এই ঘটনার সাথে কোনোভাবে ফাইসা যান তাহলে অবশ্যই ওর নামটা সবার আগে প্রকাশ করে দিবেন, যাতে করে ওই সংসদ সদস্য পদটা আর ধরে রাখতে না পারে। আমিও নিয়ত ওইটাই করছি। যদি আমারে কোনোভাবে জেল খাটতে হয় তাহলে আমি ওরে সঙ্গে কইরা নিয়ে জেল খাটবো। একা একা জেল খাটবো না আমি। ওর যুক্তি শুনেই সেই সময় আমি এই আকামটা কইরা বসছিলাম। আর এখন আমি জেল খাটবো আর বাইরে ওই ক্ষমতা দেখাই বেড়াইবো, সেটা কোনোভাবেই হইতে দেব না। তবে ডন, সবচাইতে বড় ভুলটা করছি আমি বিষয়টা মাস্টার চাচার শামসু বাইরে না জানাইয়া। ওনাদেরকে যদি আগে থেকে জানাতাম তাহলে হয়তোবা আজকে আমার এই দিনটা দেখা লাগতো না। এখন যে ওনাদেরকে জানাবো সেই সাহসও তো পাইতেছি না রে ডন। কি যে করি মাথায় আসতেছে না। ভাই, আপনার সিদ্ধান্তে অনেক ভুল আছে। কি আর করবেন, যেটা গইটা গেছে সেটা তো আর বইলা কোনো লাভ নাই। তারপরেও দেখেন, আপনি যদি মাস্টার চাচারে বইলা কইয়া কোনো একটা ব্যবস্থা ওনারে দিয়া করাইতে পারেন, সরাসরি শামসু ভাইয়ের কাছে না যাইয়া মাস্টার চাচার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করেন যে ভুলটা করছি সেটা তো আর আপনাদের সাথে যুক্ত হওয়ার পরে না, শুধু আপনাদেরকে বিষয়টা জানাই নাই, এটাই আমার ভুল। এখন সব গ্রুপ সাইরা দিয়া আপনাদের সঙ্গেই তো যোগ দিছি। যদি আপনারা দূরে ঠেলে দেন তাহলে তো আমার আর কিছু করার নাই। মাস্টারের কিন্তু মন নরম আছে, গললেও গলতে পারে। আপনি কথা বইলা দেখতে পারেন। কেমনে যাই রে বল ডন, সেদিন যে অপমান কইরা বের করে দিল, এরপরে তো আর ওনাদের সামনে যায় দাঁড়ানোর মতো মুখই খুঁজা পাইতেছি না। আজকে একবার যাওয়ার নিয়ত করছিলাম, পরে আবার চিন্তা করলাম যে না, সরাসরি আমি না যাইয়া আগে হাবিব ভাইয়ের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করি, দেখে হাবিব ভাই কি বুদ্ধি দেয়। হাবিব ভাইরে দিয়া বলাইলে মনে হয় সবচাইতে ভালো হইব। তাছাড়া আমি আবারও যদি এই বিষয় নিয়ে কথা বলতে যাই তখন আবার উল্টো রাগ করতে পারে। তাই হাবিব ভাইয়ের সাথে আলোচনা কইরা তারপর দেখি কি সিদ্ধান্ত নেওয়া যায়।
তুই কি বলিস রে ডন? হাবিব ভাইয়ের সাথে আলোচনা করব আজকে? কি আর করবেন তোতা ভাই, সামনে আর কোনো রাস্তা যদি খোলা না থাকে তাহলে তো হাবিব ভাইয়ের সাথেই আলোচনা করা দরকার। যদি কোনোভাবে কোনো উপকারে আসেন উনি, তাহলে তো আর এটা দোষের কিছু না। দেখেন তাহলে হাবিব বাইরে দৌড়া কোনো একটা সিস্টেম বাইর করতে পারেন কিনা। হাবিব ভাইয়ের কথা আবার মাস্টার চাচার শামসু ভাই দুইজনই মূল্যায়ন করে, ওনারে সিনিয়র হিসাবে রেসপেক্ট দেয় অনেক কথাই আমি ভালো করে লক্ষ্য করে দেখছি। হাবিব ভাইয়ের সাথে বসেন তাহলে আজকে। তা কখন হাবিব ভাইয়ের সাথে বসতে চাইতেছেন? এ ব্যাপারে কি হাবিব ভাইয়ের সাথে কোনো রকমের কোনো কথা হয়েছে আপনার? না, সরাসরি আলোচনা হয় নাই, তবে ফোন দিছিলাম, ওনারে বলছি ওনার সাথে আমার দেখা করাটা খুব জরুরি। তবে উনি শামসু ভাইয়ের বাসায় গেছে তো, তাই এখন দেখা করতে পারি নাই। তবে ফ্রি হয়েই ফোন দিয়ে আমারে জানাইতে চাইছে। দেখা যাক, যখন ফোন দেয় তখন তোরে সঙ্গে করে নিয়েই হাবিব ভাইয়ের সাথে আলোচনায় বসবনি। আপাতত তুই তাহলে ভিতরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নি। যে কোনো সময় হাবিব ভাই কিন্তু ফোন দিয়ে বসতে পারে। ফোন দিলেই সাথে সাথে হাবিব ভাইয়ের সাথে দেখা করতে হইব। এবার বলেন তো দেখি সৈকত সাহেব, মামলার অগ্রগতি কতদূর কি করলেন? গ্রেপ্তারি পরোয়ানা কি এখন পর্যন্ত বের করতে পারেন নাই শফিকের বিরুদ্ধে? পরে তো আর কোনো কিছুই জানাইলেন না আমারে। তা কোথা থেকে আসতেছেন এখন? স্যার, গ্রেপ্তারি পরোয়ানা তো অলরেডি ওদের নামে বের হয়ে গেছে। আমি শফিকের বাসা থেকেই সরাসরি আপনার সাথে দেখা করার জন্য এইখানে আসলাম। স্যার, আমি আজকে ফোর্স নিয়ে শফিকের বাসায় গেছিলাম ওরে গ্রেপ্তার করার জন্য, কিন্তু স্যার গ্রেপ্তার করতে পারি নাই। শফিক সময় মতো ওসিরে ফোন করে গ্রেপ্তারের কথা বলছে, আর ওসি তো আমারে ফোন দিয়া ওইখান থেকে চলে আসতে বলল। তা স্যার, এভাবে যদি আমার কাজে আমাকে বাধা দেওয়া হয় তাহলে কিভাবে আমি ওদেরকে গ্রেপ্তার করব? বলেন কি সৈকত সাহেব, ওসির এত বড় সাহস, ও আপনারে শফিককে গ্রেপ্তার করতে দেয় না? শফিক একজন সংসদ সদস্য হয়েছে, তাতে কি হয়েছে? ওই কি আইনের বাইরে নাকি? আদালত থেকে যেহেতু গ্রেপ্তারের পরোয়ানা জারি হয়েছে, তাহলে আপনি ওসির কথা শুনতে গেলেন কেন? আর ওইখানে যাওয়ার আগে আমারে জানাই গেতেন, তাহলে তো আমি এদিকে সব কিছু সেট আপ করে রাখতাম। স্যার, এইখানে ওসির কথা না শুনে আমার কি আর কোনো কিছু করার আছে নাকি? ওসির কথা তো আমাকে শুনতে হইব, যেহেতু ওনার আন্ডারেই কাজ করতেছি আমি। তার চাইতে বরং আপনি সরাসরি ওসির সাথে এই বিষয় নিয়ে আলোচনা করেন। উনি কিন্তু মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট শফিকের কাছ থেকে নিয়ে কৌশলে শফিককে এই মামলা থেকে বের করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু তো তাকে গ্রেপ্তার করার নির্দেশনা দিছে, আর শফিককে যাতে আমি গ্রেপ্তার না করি সেই বিষয়ে অর্ডার দিল। এখন আপনি ওসির সাথে কথা বলা বিষয়টা আগে সমাধান করে দেন, তারপর দেখেন শফিকরে আমি কিভাবে টানতে টানতে ওর বাসার থেকে বের করে নিয়ে আসি। বুঝতে পারছি ওসি সাহেব, বুঝতে পারছি সৈকত সাহেব। এই ওসিরে আগে এইখান থেকে ওসিরে ট্রান্সফার করতে হইব। ওর কত বড় সাহস, আমার এলাকায় থাইকা দুর্নীতির সাথে আপোষ করে চলে। এরকম ওসি তো বগুড়াতে কোনোদিনও আমি অ্যালাউ করব না। আপনি কোনো রকমের চিন্তা করেন না, এই ওসিরে যত তাড়াতাড়ি সম্ভব বগুড়া থেকে আমি ট্রান্সফার করার ব্যবস্থা করতেছি।
ওর মেয়াদ শেষ হয়ে আইছে। শামসুর কথার বাইরে গিয়ে কাজ করার যে পরিণাম কি হয় সেটা সে এবার বুঝতে পারবে। ওরে এমন জায়গায় ট্রান্সফার করাইব না মশার কামড় খাইতে খাইতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হইয়া জীবন শেষ হইব। আপনি এখন থানায় যান, আমি দেখতেছি কি করা যায়। চাচা আইছেন? দেখেন চাচা, বাড়ি ঘরের কি অবস্থাটা কইরা গেছে। যা পাইছে সব কিছু নিয়া গেছে, আর যেইগুলো নিতে পারে নাই সেইগুলো দেখেন কিভাবে ভাঙ্গা চুরা তছনছ করে গেছে। এই চোরেঘর ভিতরে সামান্য পরিমাণ বিবেক নাই। যদি বিবেক থাকতো তাহলে কি এইভাবে জিনিসপত্রগুলো নষ্ট করে দেওয়া যাইতো? প্রায় আমার 70 থেকে 80,000 টাকার মতো মালপত্র ওরা নষ্ট করে গেছে। তাই তো দেখতেছি রে আয়নাল, একেবারে সব কিছু না তছনছ করে দিয়ে গেছে। এ আবার কোন জাতের চোর? বাড়ির জিনিসপত্র ভাঙ্গা চুরা যায়। এ তো দেখতেছি সাধারণ কোনো চোর না। সাধারণ কোনো চোর হইলে তো জিনিসপত্র এইভাবে নষ্ট কইরা যাইতো না। আর তুইও বেটা আসোস এক খাটাস, এত কিছু করছে, এইগুলো কি আর 2-1 ঘন্টার ভিতরে সম্ভব হয়েছে? অনেক সময় নিয়া কাজগুলো করছে। তুই আগে ভাগে চলে আসলে কি আর এইগুলো করতে পারতো এইভাবে? কি আর বলমু চাচা, কপালে লেখা আছিল এইটা, সেই জন্য এরকম হয়েছে। তাছাড়া আমি আগে ভাগে চলে আসতে চাইছিলাম। ওই দিনে আবার আসার সময়ই বৃষ্টি নামছিল, তাই আর আসতে পারি নাই। সেই জন্যই আমার আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই সুযোগে ওরা এই কাজগুলো কইরা গেছে। তাছাড়া সিসি ক্যামেরার ফুটেজ তো এখন পর্যন্ত সংগ্রহ করতে পারলাম না। মুজাহিদকে ফোন দিছিলাম, ওই নাকি দোকানে আছে, আসতে রাত হবে। রাতের বেলায় আইসা সিসি ক্যামেরার ফুটেজ দিতে চাইছে। সমস্যা নাই আয়নাল, মুজাহিদকে ফোন দিছিলাম আমি, ওই এখনই আসতেছে তোর বাড়িত। ওই আসলেই সিসি ক্যামেরার ফুটেজগুলো নিয়ে চেক করলেই দেখা যাইব যে এই ঘটনা কে ঘটাইছে। তবে আয়নাল, তুই কোনো টেনশন করিস না। চোর যেই হোক না কেন, তারে অবশ্যই আমরা খুঁজে বের করব। আমাদের থেকে লুকিয়ে কোনোভাবেই থাকতে পারবো না। তা গোলাপিরে তো দেখতেছি না রে আয়নাল, গোলাপিকে এখনো আসে নাই নাকি? হ চাচা, খবর পায় সকাল সকালই চলে আইছে। আইসা নিয়ে তো সে কান্নাকাটি শুরু করে দিছিল। পরে শামসু ভাই আর আপনার কথা বইলা কোনো রকমে শান্তি করছি। এখন রান্না করে আছে, রান্না করতেছে। কালকে রাতের থেকে এই পর্যন্ত খাওয়া দাওয়াই করি নাই। খিদায় পেটটা একেবারে চৌচির হয়ে গেছে। তাই ভাবলাম আগে খাওয়া দাওয়া করে নেই, পরেরটা পরে দেখা যায় বইনি। কিরে আয়নাল, মুদি দোকানদারি কইরা তো দেখতেছি বাড়ির ভিতরে ভালো জিনিসপাতি করছিলে রে তুই। এগুলো কি খালি মুদি দোকানদারি কইরা করছস নাকি অন্য কোনো লাইন কার থেকে টাকা পয়সা ইনকাম করছিলি? মুদি দোকানদারি কইরা তো এত জিনিসপাতি করা সম্ভব না। পুরো ঘরের ভিতরে দেখতেছি টুপটুপা জিনিস, আবার 4-5 লাখ টাকার মতো জিনিসপত্র চোরেও নিয়ে গেছে। তা তোর কাছে এত টাকা পয়সা কোথা থেকে আসলো রে আয়নাল? শর্ত করে বলতো দেখি। আপনি যে কি বলেন না হাবিব ভাই, এইখানে আমার একটা টাকাও অবৈধ ইনকাম করা টাকা দিয়া কোনো কিছু করা হয় নাই। গোলাপি এইগুলো খাওয়া দাওয়া না কইরা অনেক কষ্ট কইরা টাকা পয়সা জমায়া
একটা একটা কইরা জিনিসপত্রগুলো দিয়ে বাড়িঘর সাজাইছিল। আর চোর আইসা এক মুহূর্তেই সব কিছু তছনছ কইরা চইলা গেল। দেখতেই তো পারতেছেন। আর আপনি বলতেছেন আমি এইগুলো অবৈধ টাকা দিয়ে করছি। নিজের গায়ের রক্ত ঘাম কইরা সেই টাকা দিয়া এই জিনিসপত্রগুলো করা হয়েছে হাবিব ভাই। তা তো দেখতেই পারতেছি আয়নাল, তুই কি পরিমাণ ব্যবসা করছস। একেবারে অন্যরকম সব কিছু বানাই ফেলাইছস। তোর ঘরে যে পরিমাণ জিনিসপত্র আছে এই পরিমাণ জিনিসপত্র তো মনে হয় আমার ঘরেও নাই রে আয়নাল। তুই তো দেখতেছি আমার চাইতেও ভালো ব্যবসা কইরা ইনকাম করছস। তুই হাবিব ভাই, আপনার কি মাথা খারাপ হইল নাকি? কোন জায়গায় আইসা কোন ধরনের আলাপ পারতেছেন? দেখতেছেন ছেলেটা এমনিতেই চিন্তার ভিতরে আছে, এর ভিতরে আপনার এই সমস্ত উল্টা পাল্টা আলাপ পাড়ার কোনো সময় হইল? সময় গময় বুঝেন না, ধূপ করে একটা কথা বইলা বসেন। আয়নাল, হাবিব ভাই করা তুই কোনো কিছু মনে করিস না। উনি এমনি কথা বলছে, সবার সাথেই এমনি করেই কথা বলে। তুই এই বিষয়গুলো নিয়ে রাগারাগি করিস না। মুজাহিদ আগে আসুক, তারপর দেখতেছি তোর বাসায় কে চুরি করলো। না চাচা, আমি কোনো কিছু মনে করি নাই। হাবিব ভাই যেটা ভালো মনে হয় সেটাই ভাবুক। আমার আর এখানে কোনো কিছু বলার নাই। চুরি হওয়ার পর থেকে তো কত লোকজনই কত কথা আমারে বইলা যাইতেছে। সবার কথা কি ধরলে হইব হাবিব ভাই? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। মুজাহিদ আইস? বসো মুজাহিদ, তোমার সাথে আলোচনা আছে। না ভাই, সমস্যা নাই, ঠিক আছে, আমি দাঁড়াই থাকি। দেখছো তো মুজাহিদ, ছেলেটার কি অবস্থা হয়েছে। গরিব মানুষ, পুরো বাড়ি ঘর একেবারে ধ্বংস করে দিয়া চইলা গেছে। দেখো তো কি রকম একটা অবস্থা করে গেছে। সেই জন্যই তোমারে বারবার ফোন দিয়া ডিস্টার্ব করতেছি। যদি তোমার দ্বারা ওর কোনো একটা উপকার হয় আর এই চোরটাও যদি ধরা পড়ে তাহলে সকলের জন্যই ভালো হইব। দেখা গেল আজকে আয়নালের বাড়িতে অভিযান চালাইছে, কালকে তো আবার তোমার বাড়িতেও করতে পারে। তাই এদেরকে আগে থেকেই শনাক্ত করতে হইব। তা সিসি ক্যামেরার ফুটেজ কি সঙ্গে কইরা নিয়ে আইস না বাড়িতে যাইতে হইব? ভাই, দেখতেছি তো। আসলে এত বড় একটা ঘটনা যে ঘটছে সেটা তো আমি বুঝতে পারি নাই। আমি তো মনে করছিলাম হয়তো হালকা পাতলা কোনো চুরি হয়েছে। তাই এখানে আইসা তো দেখতেছি একেবারে ভিন্ন চিত্র। এরকম ঘটনা তো এর আগে আমাদের এই গ্রামে হয় নাই। এত বড় একটা চুরি হয়ে গেল এই দিক, আর আমরা কেউ কোনো কিছু টেরই পাইলাম না। সেই জন্যই ভাগ্যিস সিসি ক্যামেরাটা বাড়ির পাশে লাগাই রাখছিলাম, এখন তো সেটাই কাজে দিতেছে। তাইলে মুজাহিদ, তুই সিসি ক্যামেরার ফুটেজটা নিয়ে আসে বাড়ি থেকে। আমরা এইখানেই অপেক্ষা করতেছি। এই ফুটেজ নিয়ে আবার থানায় যায়া ওসিরে দেখায় একটা ডায়েরি করে আসতে হইব। পরে ওনারাই খুঁজা বের করবনি এই ঘটনার সাথে কারা কারা জড়িত। আমার আবার ওইদিকে কাজ আছে, তাই মাস্টার আর আমার তাড়াতাড়ি যাইতে হইব। তুই ফুটেজটা তাড়াতাড়ি দেওয়ার একটা ব্যবস্থা কর মুজাহিদ। না না হাবিব ভাই, সমস্যা নাই, আপনাদেরকে যাইতে হইব না। এখনই আমি সিসি ক্যামেরার ফুটেজটা দিয়ে দিতেছি। আমি এইখানে আসার আগে বাড়িতে যাইয়া ওই পেন ড্রাইভটা সঙ্গে করাই
নিয়ে আইছি, কারণ আমি জানি তো আপনারা মূলত কি কারণে আমারে ডাইকা নিয়ে আইছেন। দোকানে কোনো লোকজন নাই তো, তাদের যাতে দেরি না হয় সেই জন্য ফুটেজটা সঙ্গে করে আমি নিয়ে আইছি। এই যে নেন হাবিব ভাই। তোমারে অনেক ধন্যবাদ মুজাহিদ, তুমি অনেক বড় একটা কাজ করে দিলা আয়নালের জন্য। তোমার এই উপকারের কথা কখনোই ভোলা যাবে না মুজাহিদ। এখন শুধু দোয়া করো যে এই ফুটেজের ভিতরে যেন চোরকে আমরা খুব সহজেই শনাক্ত করতে পারি, তাহলে সকলের জন্যই ভালো হইব মুজাহিদ। তোমারে ডাইকা নিয়ে আইসা কষ্ট দিলাম, মনে কিছু করো না। তুমি তাহলে যায়া দোকান খোলো, পরে আয়নাল তোমারে পেন ড্রাইভ নিয়ে দিয়ে আসবনি। না না ভাই, কি বলতেছেন? এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে? প্রতিবেশী হইয়া যদি প্রতিবেশীর বিপদেই না দাঁড়াতে পারি, তাহলে আর কিসের প্রতিবেশী হইলাম? আমি তো ভাবছিলাম যে হয়তো বা ছোটোখাটো কোনো চুরি হয়েছে, সেজন্যই এতটা গুরুত্ব দিছিলাম না। যদি জানতে পারতাম যে এত বড় একটা চুরি হয়ে গেছে, তাহলে তো প্রয়োজনে আজকে সারাদিনই দোকান খুলতাম না। সমস্যা নাই মুজাহিদ, তুমি এমনিতেই অনেক কিছু করছো, তোমার আর এইখানে থাকার দরকার নাই। তুমি এখনই গিয়ে তোমার দোকান খুলে ফেলাও। ওইদিকে তোমারও অনেক লস হয়ে যাইতেছে, এইদিকে সব কিছু আমরা এখন পর্যবেক্ষণ কইরা নিবনি। তুমি তাহলে এখন চলে যাও মুজাহিদ। কেরে আয়নাল, পেন ড্রাইভ চালু করার মতো তোর কাছে কি মনিটর আছে? তাইলে নিয়া পেন ড্রাইভটা এখনই চালু করে দে, দেখি ঘটনাটা কখন কিভাবে কারা ঘটাইলো। সবই তো ছিল চাচা, কিন্তু এখন তো আর কোনো কিছুই নাই। ওই যে দেখেন টিভি পয়রা রয়েছে, সারা বেটারা এই টিভিটা পর্যন্ত ভাঙ্গা ধুয়ে চলে গেছে। সাওয়াল তো সকাল থেকেই সেই কান্নাকাটি করতেছে। ওই মুটু পাটলু দেখার জন্য টিভিটা কিনে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, চল তাহলে আমরা বাইরে গিয়াই ফুটেজগুলো দেখার একটা ব্যবস্থা করি। হ্যাঁ হাবিব ভাই, দাঁড়ায় না থাইকা চলেন হাবিব ভাই, দেখি ফুটেজটা নিয়ে চালানোর কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। এইখানে থাইকা আর কোনো লাভ হইব না, আমাদের যা করার সেটা তো কইরাই ফেলাইছি। চলেন এখন। আচ্ছা ঠিক আছে মাস্টার, চলো তাইলে। আমার আবার ঠিকাদার মমিনের সাথে দেখা করা লাগবে ইমার্জেন্সি। তা শামসু আর তুমি এখানে আসতে বললা, তাই জন্য চলে আসলাম। চলো তাহলে দেখি তাড়াতাড়ি ফুটেজটা চালানোর একটা ব্যবস্থা করা যায় কিনা।